বরগুনায় রিফাত হত্যা মামলায় স্ত্রী মিন্নি সহ ৬ জনের ফাঁসির রায়। নয়নবন্ডের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই হত্যাকাণ্ড। পর্যবেক্ষণ আদালতের ৪ জন খালাস। রাষ্ট্রপক্ষে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করায় সক্ষম হয় আদালত তাদেরকে ফাঁসিতে ঝুলাইয়া মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত আদেশ দিয়েছেন। এই রায়ে আমি যথেষ্ট সন্তুষ্ট। রায় যেন দ্রুত কার্যকর হয় এটাই আশা করি। বরগুনা আজকে একটা কলঙ্ক মুক্ত হইল। মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামি সরাসরি জড়িত ছিল হত্যাকাণ্ডে। মাস্টারমাইন্ড মিন্নি। মিন্নি ষড়যন্ত্র না করলে এই যে অপরাধীরা এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত হতো না। আমার মেয়ে কিছু জানে না, সে কি করছে না করছে, আমরা ইনশাআল্লাহ উচ্চ আদালতে যাব। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পানি কমলে আগামী ডিসেম্বরেই বসছে পদ্মা সেতুর বাকি 10টি স্প্যান। এখনো দুশ্চিন্তায় পানির উচ্চতা। এগিয়ে চলছে রোড ও রেল স্ল্যাবের কাজ। এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা আগামী সপ্তাহে। পরীক্ষা হবে সংক্ষিপ্ত আকারে, জানালেন মন্ত্রী। সিদ্ধান্ত যুক্তিযুক্ত নয় মন্তব্য শিক্ষাবিদদের। শত শত প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হওয়ার পর সৌদি আরবে সপ্তাহে 20টি ফ্লাইট চালুর সিদ্ধান্ত। মধ্যপ্রাচ্যের 7 দেশের সঙ্গে বৈঠক শেষে 2 মন্ত্রী বললেন সমস্যা রিয়াদেরই। রাজধানীতে সক্রিয় চাকরি দেওয়ার নামে টাকা হাতে নেওয়ার শত শত চক্র। প্রতারিত অসহায় অনেক বেকার। সময় সংবাদের অনুসন্ধানে মিলল কয়েকটি চক্রের খোঁজ। শত শত প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হওয়ার পর সৌদি আরবে সপ্তাহে 20টি ফ্লাইট চালুর সিদ্ধান্ত এলো। করোনার কারণে আটকে পড়া প্রবাসীদের সমস্যা নিরসনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, যেসব দেশের কফিলরা বাংলাদেশি শ্রমিকদের নতুন নিয়োগপত্র দিচ্ছেন না, তাদের ব্যাপারে বিকল্প উপায় খোঁজা হচ্ছে। করোনার কারণে দেশে এসে আটকে পড়া সৌদি প্রবাসীরা গেল কয়েকদিন ধরেই রাজপথে। ভিসা, আকামা এবং ফ্ল্যাট জটিলতায় থাকা এই রেমিটেন্স যোদ্ধাদের সমস্যা নিরসনে বেশ কয়েক দফা উদ্যোগের পর জনশক্তি রফতানি করে এমন 6টি দেশের কূটনীতিকদের সাথে আনুষ্ঠানিক বৈঠকে বসে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এই বৈঠক শেষে সৌদি আরবে ফ্লাইট সংখ্যা বাড়ানোর কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। অন্য সবগুলো দেশ ইজ অল রাইট, ওমান বলেন, বাহরিন বলেন, সবগুলোতে আমাদের কোনো সমস্যা। শুধু সৌদিতে ওই অনেক জটলা হয়ে গেছে বলে সমস্যা। সৌদিয়া হচ্ছে গিয়ে 10টা আর বিমান 10টা, 20টা সপ্তাহে। এখন পর্যন্ত 53 জন সৌদি প্রবাসীকে তাদের কফিলরা নিয়োগপত্র দেননি জানিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, সমাধানের বিকল্প উপায় খোঁজা হচ্ছে। কফিল আপডেট কিন্তু ইজ ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া, বিকজ যে এমপ্লয় করবে ও তো মূলত এটা আপডেট করতে হবে। তো হোপফুল থেকেও হয়তো নাও হতে পারে, এই কথাটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো নাও হতে পারলে তাহলে এটা অল্টারনেট কি, আমাদের অল্টারনেটের প্ল্যানও কিন্তু সাথে করে নিতে হয়। এখন পর্যন্ত 1,53,000 প্রবাসী করোনাকালে দেশে ফিরেছেন বলে জানান 2 মন্ত্রী। ইহসান জুয়েল, সমসংবাদ, ঢাকা। শর্ত সাপেক্ষে দেশে ছুটিতে থাকা 14,000-এর বেশি আটকা পড়া প্রবাসীর মধ্যে কাতার পোর্টাল ওয়েবসাইটে আবেদন করে 1,500 জন ফিরতে পেরেছেন। বাকিদের এখনও যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। আবেদন বাতিল হওয়া প্রবাসীদের তথ্য দোহা দূতাবাসের মেইলে বা ফেসবুক মেসেঞ্জারে দেওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনার কারণে দেশে ছুটিতে গিয়ে আটকা পড়াদের কাতার ফিরতে করা আবেদন বাতিল হওয়া প্রবাসীদের তথ্য দোহা দূতাবাসের মেইলে বা ফেসবুক মেসেঞ্জারে দেওয়ার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস। কাতার ফিরে আসার জন্য যে সকল আটকা পড়া প্রবাসীরা এখনও আবেদন করেননি, তাদেরকে নিয়োগকর্তা বা কোম্পানির সঙ্গে যোগাযোগ করে দ্রুত আবেদন করার আহ্বান জানান দূতাবাসের কাউন্সিলর। কর্মী ভাইদেরকে পরামর্শ দিব, যাদের এখনো আবেদন হয়নি ওনারা যেন ওনাদের কোম্পানি অথবা স্পন্সরের সাথে যোগাযোগ করে। স্পন্সর তখন এই রিএন্ট্রি পারমিটের জন্য আপনার ওয়েবসাইটে গিয়ে কাতারের সরকার নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী ও কমিউনিটির নেতারা। বাংলাদেশ দূতাবাসকে অনুরোধ করব, যারা বাংলাদেশে আটকে পড়ে আছেন তাদেরকে কাতার ফিরে আনার জন্য সার্বিক সহযোগিতা করবে।
বাংলাদেশ এম্বাসিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এম্বাসি এমন একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন। ওনারাও বুঝতে পেরেছেন যে আমাদের অনেক বড় রেমিটেন্স যোদ্ধারা দেশে আটকে গিয়েছেন। কাতার ফিরতে যে সকল আটকা পড়া প্রবাসী কাতার পোর্টাল ওয়েবসাইটে আবেদন করে আবেদন বাতিল হয়েছে, তাদেরকে আবেদনের কপি, কাতার আইডি কপি, আইডি নম্বর, নাম ও পেশা, কোম্পানির নাম, ঠিকানা ও যোগাযোগ নম্বর, আবেদনকারীর বাংলাদেশের যোগাযোগ নম্বর দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সময় সংবাদ, কাতার। মাত্র 10 মিনিটের ইন্টারভিউয়ে মিলছে 22,500 টাকা বেতনের চাকরি। শিক্ষাগত যোগ্যতা শুধু এসএসসি পাস। শুনতে অবাক লাগলেও রাজধানীতেই মিলছে এমন অনেক চাকরি। তবে আসল উদ্দেশ্য বেরিয়ে আসছে চাকরি পাওয়ার পরই। নিয়োগপত্র দেওয়ার আগে চাওয়া হচ্ছে নগদ টাকা, আর এভাবেই দেশে বিদেশে উচ্চ বেতনে চাকরির লোভ দেখিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। রাজধানীতে সক্রিয় এমন শত শত প্রতারক চক্রের কয়েকটির সন্ধান পেয়েছে সময় সংবাদ। সে খবর জানাচ্ছেন কামরুজ্জামান মামুন। অফিসার পদে চাকরি পেতে শিক্ষাগত যোগ্যতা কোনো বাধা না, চাকরি হবেই, তবে দিতে হবে কয়েক ধাপে টাকা। রাজধানীর মহাখালী, মতিঝিল, বনানী সহ বিভিন্ন এলাকায় কথিত চাকরিদাতা এমন প্রতিষ্ঠান রয়েছে শতাধিক। টাকা পয়সা সবগুলো এখান থেকে রাখা তারপর আমাদেরকে নরসিংদী ছালাকচর পাঠাচ্ছে, তারপরে কোনো আমরা পাই নাই। সৌদি আরবে যেতে গেলে 5 লক্ষ টাকা লাগবে, তাহলে 5 লক্ষ টাকা দেওয়া সম্ভব না, 3 লক্ষ টাকা দেবো। যাই কথাবার্তার বিরুদ্ধে 4.5 লক্ষ টাকা কন্ট্রাক্ট। পটানোর জন্য যেভাবে বলা প্রয়োজন হয় আর কি। আমিও প্রথমত বুঝতে পারিনি যে এরা যে দাপ্পাবাজ। পত্রিকা ও দেয়ালে লাগানো এসব চটকদার লোভনীয় বিজ্ঞাপনের সূত্র ধরে অনুসন্ধানে নামে সময় সংবাদ। প্রথমে কথা হয় জিএসএফ সার্ভিসেস লিমিটেড নামের প্রতিষ্ঠানে। আমি ভাই এসএসসি পাস করছি। ছবি 4 কপি আর আপনার হলো পরিচয়পত্র থাকলে পরিচয়পত্রের ফটোকপি, সার্টিফিকেটের ফটোকপি, এগুলো নিয়ে আসুন। ছবি 2 কপি আছে ভাই। আচ্ছা 2 কপি নিয়ে আসুন। ওই দিনই দিতে হবে সাক্ষাৎকার, যেতে বলা হয় মহাখালীর আমতলীতে তাদের অফিসে। এইরকম একটি মিথ্যা নাম পরিচয়ের তৈরি জীবন বৃত্তান্ত এবং তার সঙ্গে শুধুমাত্র এসএসসি পাশের সনদের ফটোকপি নিয়ে আমরা যাচ্ছি জিএসএফ সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে মার্কেটিং অফিসার পদে চাকরির সাক্ষাৎকার দিতে। শুরু হয় সাক্ষাৎকার, মাত্র 10 মিনিটের ইন্টারভিউয়ে চাকরি হয় মার্কেটিং অফিসার পদে। বেতন প্রথম মাস থেকে 18,500 টাকা। এরপর দাবি করা হয় টাকা। পরে দেয়া হয় আমাদের পরিচয়, পালিয়ে যান সাক্ষাৎকার গ্রহণকারী। সবার সাথে কথা বলতে পারবো না। শুধু সামনাসামনি নয়, অনলাইন, ফেসবুক ও দালালের মাধ্যমেও সক্রিয় এসব চক্র। বাংলাদেশের সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো হসপিটাল বা ক্লিনিকে আমরা আপনাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিব। 990 টাকা আসার পর আমরা ইমেইলের মাধ্যমে আমরা আপনার জয়েনিং লেটারটা আজকে পাঠিয়ে দিব। ঠিক আছে? আজকে পাঠাবেন স্যার? হ্যাঁ, অবশ্যই আজকে পাঠিয়ে দিব। আইন শৃঙ্খলা বাহিনী বলছে পুলিশ ক্লিয়ারেন্স হচ্ছে অফিসের মানে এক্সিস্টেন্স আছে বা চাকরি লোভনীয় যখন প্রস্তাব, তারা কিন্তু বিশ্বাস করেছিল যে না, তারা চাকরি পাবে। কোনো প্রকার প্রতারণা করে ছলচাতুরি আশ্রয় নিয়ে ব্যবসা চালানো যাবে না। আইন প্রয়োগকারী সংস্থাকে এসব অপরাধজনক কাজের থেকে দূরে রাখার জন্য তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, তাদের তদারকিকারী কর্মকর্তা যারা আছে, তারা এই জিনিসটা তাদের নজরদারিটা জোরদার করা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। জীববৈচিত্র্য সংরক্ষণে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে অন্যান্য প্রজাতির মতো মানব জাতীয় বিলুপ্ত হতে পারে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের জীববৈচিত্র্যের ওপর ভার্চুয়াল সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। পৃথিবীকে রক্ষায় শিক্ষা ব্যবস্থা ও গবেষণার মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো, প্যারিস চুক্তি বাস্তবায়ন সহ 4 দফা পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Not only causing extinction of other species, we are actually moving towards ultimate extinction of human beings if our current actions continue to be unchecked. While investing, we should focus on future sustainability. For safeguarding biodiversity, creating greater public awareness through our education system and research, and strengthening national legislations and monitoring mechanisms are key action. Global access to benefit sharing must be ensured for the true owners of the genetic resources and associated traditional knowledge. Achieving the Paris goals would be the difference between our
extinction and our survival, we must implement them. প্রতি মাসের 1 তারিখে আমরা পদ্মা সেতু নিয়ে বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। আজ থাকছে স্প্যান, রোড ও রেল স্ল্যাব বসানোর অগ্রগতির খবর। পানির প্রবল স্রোতের কারণে গত 4 মাস বসানো যায়নি নতুন কোনো স্প্যান। আসার কথা হচ্ছে পানি কমে এলে আগামী ডিসেম্বরের মধ্যেই বাকি 10টি স্প্যান বসিয়ে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। 10 জুন জাজিরা প্রান্তে 31তম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে বর্তমানে দৃশ্যমান 4650 মিটার পদ্মা সেতু। এরপর নদীতে পানি বাড়তে শুরু করলে 24শে জুন 32 নম্বর স্প্যান বসানোর পরিকল্পনা বাতিল করা হয়। আগের রেকর্ড বলছে প্রতি বছর 15 সেপ্টেম্বরের মধ্যে পদ্মার পানি স্বাভাবিক হয়ে আসে। 4.8 মিটারের বেশি পানি হলে কাজ করা সম্ভব হয় না। সেখানে এই বছর এখনো নদীতে পানির উচ্চতা 5.5 মিটারের বেশি। একই সঙ্গে স্রোতের গতি এখন প্রতি সেকেন্ডে 2.5 মিটার। স্বাভাবিক স্রোতের গতি থাকে 1.5 মিটার। সবকিছু মিলে ভোগান্তি যেন পদে পদে। বন্যার স্রোতের কারণে আমরা নদী পারাপার মালামাল নিয়ে যাওয়া, নদীতে পার করতে যাই আমাদের অতিরিক্ত সময় লাগছে, রাত্রেবেলা কাজ করতে অসুবিধা হচ্ছে। সব মিলে করোনাতেই আমরা বেশি ক্ষতিগ্রস্ত। সেতুতে মোট 3000 করে রেল ও রোড স্ল্যাব বসানোর কথা। সুখবর হলো এর মধ্যে 1576টি রেল আর 1010টি রোড স্ল্যাব বসানো হয়ে গেছে। পানির উচ্চতা স্বাভাবিক হতে শুরু করেছে। বর্তমানে বেশি পানি থাকায় মাওয়া প্রান্তে ড্রেজিংয়েরও কোনো জটিলতা নেই। 10টি স্প্যানের মধ্যে 5টি পুরো প্রস্তুত, রং করা বাকি 3টির। পানি কমে এলে অক্টোবর নভেম্বর মাসে 4টি করে আর বাকি 2টি স্প্যান ডিসেম্বর মাসে বসিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকৃতি খুব অদ্ভুতভাবে খেলছে পদ্মা সেতুর কাজ নিয়ে। করোনার মতো দুর্যোগ সামলে যখন বাকি 10টি স্প্যান খুব দ্রুত বসিয়ে দেওয়ার কথা, তখন নদীতে স্রোতের প্রতিকূলতা। সাম্প্রতিক বছরগুলোতে এত লম্বা সময় ধরে কখনোই নদীতে পানি ছিল না। এখন সবকিছু স্বাভাবিক হয়ে এলে পিছিয়ে পড়া ক্ষতি পুষিয়ে নিতে হলে খুব দ্রুতই এগিয়ে নিতে হবে কাজ। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় গতকাল দুপুর পর্যন্ত 24 ঘন্টায় দেশে মারা গেছেন 32 জন। নতুন 1436 জন শনাক্ত সহ মোট আক্রান্ত হয়েছেন 3,63,479 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 13,404 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 19,47,655 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,436 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,63,479 জন। 24 ঘন্টায় মারা গেছেন 32 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,251 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,779 জন। মোট সুস্থ হয়েছেন 2,75,487 জন। চলতি বছরের এইচএসসি পরীক্ষার পরিকল্পনা ও তারিখ আগামী সোম বা মঙ্গলবার সুনির্দিষ্টভাবে জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। গতকাল দুপুরে শিক্ষা বিষয়ক এক অনলাইন মিটিংয়ে সংক্ষিপ্ত পরিসরে পরীক্ষা নেয়ার ইঙ্গিত দেন তিনি। তবে এমন সিদ্ধান্ত যুক্তিযুক্ত হবে না জানিয়ে সব বিষয়ে পরীক্ষা নেবার পরামর্শ বিশেষজ্ঞদের। সংক্রমণ এড়াতে সবগুলো বিকল্প ভাবা হচ্ছে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত 1 এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণের কারণে তা স্থগিত হয়ে যায়। পরে এ নিয়ে বিভিন্ন সময় আলোচনা হলেও পরীক্ষার তারিখ নির্ধারণ সম্ভব হয়নি। অবশেষে আগামী সোম বা মঙ্গলবার সুনির্দিষ্টভাবে তারিখ সহ জানা যাবে পূর্ণ পরিকল্পনা। পরীক্ষার পদ্ধতি সম্পর্কে পরিষ্কার না করলেও সংক্ষিপ্ত পরিসরে পরীক্ষা নেয়ার ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী। আগামী সপ্তাহের সোম মঙ্গলবারের মধ্যে আমরা এই বিষয়টি সুনির্দিষ্টভাবে আমাদের পরিপূর্ণ পরিকল্পনা একেবারে তারিখ সহ আমরা আপনাদের সামনে ঘোষণা করতে পারবো। মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষার্থীর পিইসি ও জেএসসি পরীক্ষার ফলাফলও বিবেচনায় নেওয়া হবে। মিনিমাম কতগুলো সাবজেক্ট নিয়ে এবং মিনিমাম কত নম্বরের পরীক্ষা নিয়ে আমরা এই পরীক্ষা কাজটি সম্পন্ন করতে পারি এবং সেক্ষেত্রে আমাদের হয়তো
কিছু কিছু বিষয়ের বেলায় আমাদের হয়তোবা আমরা আপনাদের জেএসসি এসএসসি সেগুলোর নম্বরকেও আমরা মূল্যায়নের মধ্যে নিয়ে আসতে পারি। সংক্রমণ এড়াতে করোনার জাতীয় টেকনিক্যাল কমিটির পরামর্শ নেয়ার পাশাপাশি পৃথিবীর অন্যান্য দেশের পরীক্ষা পদ্ধতির দিকে খেয়াল রাখছে শিক্ষা বিভাগ। তবে সংক্ষিপ্ত পরিসরে পরীক্ষা না নিয়ে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্র বাড়িয়ে সব বিষয়ে পরীক্ষা নেয়ার পরামর্শ সাবেক এই শিক্ষা সচিবের। আমরা যদি পরীক্ষা ছাড়া পাস দেই এর আগের রেজাল্ট অনুযায়ী, তাহলে এবার যারা পাশ করলো তার সাথে নিয়মিত যারা পাশ করবে চাকরির ক্ষেত্রে কিংবা অন্য কোনো ক্ষেত্রে, সকল ক্ষেত্রে বৈষম্যের শিকার হবে। 14 লাখ পরীক্ষার্থীর সঙ্গে একজন করে অভিভাবক কেন্দ্রে গেলেও শিক্ষক সহ অন্তত 30 লাখ মানুষের জনসমাগমে সংক্রমণের শঙ্কা থেকেই যাচ্ছে। তাই এ বিষয়ে সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সরকারের উচ্চ পর্যায় থেকে আবাসিক পর্যায়ে গ্যাস সংযোগ অনুমোদন বন্ধ, অথচ অদৃশ্য চক্রের যোগসাজশে ব্রাহ্মণবাড়িয়ায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে গ্যাস সংযোগ। গ্রাহকের কাছে বিল বই ও ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদের কপি থাকলেও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা বলছেন এসব লাইন অবৈধ। জুয়েল রহমানের তোলা ছবি ও উজ্জ্বল চক্রবর্তী পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাজঘর, সুহিলপুর, কালীসীমা, উলচাপাড়া, থলিয়াড়া, নন্দনপুর ও রামরাইল এসব এলাকার ঘরে ঘরে এখন আবাসিক গ্যাস সংযোগ। গ্রাহকরা জানান, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কিছু অসাধু কর্মকর্তা আর একই প্রতিষ্ঠানের ঠিকাদারি চক্রের মাধ্যমে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারা পেয়েছেন গ্যাস সংযোগ। তবে মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত এসব লাইন অপসারণ করলেও 2 সপ্তাহের ব্যবধানে আবারও একই কায়দায় সংযোগ পান তারা। লাইন দাম করে দিছে, আমরা টাকা পয়সা দিতাছি, এর ভিতরে এখন আবার কদিন পর লোকজন আসে অবৈধ ব্যাংকে টাকা জমা দিছি, রিসিটও আছে, কিছুদিন পর কাটা জায়গা আবার এরই লাগাই দেওয়া যায়, বইও আছে, সবকিছু আছে, কিন্তু লাইন সঠিক না। রাতের আধারে কেউ অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছেন স্বীকার করে কর্তৃপক্ষ বলছে যাচাই করে সব বিচ্ছিন্ন করা হবে। বাইরেই এক্সপার্ট বেশি, বাস্তবতা যেটা, কারণ একটা মেশিন রাতের অন্ধকারে কোনো লাইনই দিনের বেলায় ঘটে না, রাতের অন্ধকারে। আমার অফিসের কেউ যদি জড়িত থাকে আমাকে প্রমাণ সহ অথবা কোনো ডকুমেন্ট সহ দেন, আমি ডেফিনেটলি তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধ সংযোগ বিচ্ছিন্নে সহায়তা চাইলে ব্যবস্থা নেওয়া হবে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কোম্পানি ওনাদের কাছে যদি তারা গ্রাহকরা যদি অভিযোগ করে, তখন ওনারা সেটা যদি আমাদেরকে অবহিত করেন, তখন সে ব্যাপারে ব্যবস্থা। 21 সেপ্টেম্বর থেকে 4 ধাপে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় 11,000 ফুট অবৈধ গ্যাস লাইন অপসারণ ও 400 আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দেশে প্রতি 10 জনে একজন প্রবীণ, কিন্তু বড় এই জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগাতে নেই বিশেষ কোনো উদ্যোগ। প্রবীণরা বলছেন, নির্দিষ্ট বয়সের পর কর্মহীন হয়ে পড়ার বিষণ্ণতা বয়োবৃদ্ধদের বার্ধক্য ত্বরান্বিত করছে। আর বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে প্রবীণ জনগোষ্ঠীর উপযুক্ত সংস্থাপন শক্তিমান জাতি গঠনে বড় ভূমিকা রাখতে পারে। আজহার লিমনের রিপোর্ট। বড় বিবর্ণ এই জীবন। একসময় রাজধানীর নামী স্কুলের অধ্যক্ষ ছিলেন। ভালোবাসার ঘর জুড়ে নিত্য বসত চাঁদের হাট, কিন্তু সেসব কেবলই স্মৃতিকাতরতা এ অশীতিপর বৃদ্ধের জন্য। গেল 25টি বছর ধরে প্রবীণ হিতৈষী সঙ্গের বৃদ্ধাশ্রমী তার ঘর বাড়ি আপনজন। প্রবীণ নিবাসে বসে এই পরিবারের কথা বলে কি লাভ, ওদের সাথে যোগাযোগ তো হয়, মোবাইল আছে না আজকাল। রব্বানী সাহেব অবশ্য এখানে 9 বছর ধরে সরকারি দপ্তরের প্রকৌশলী হিসেবে অবসরের পরপরই তার ঠাঁই হয়েছে এই হোমে। বললেন, ভালোই আছেন, তবে মাঝে মাঝে নাতি নাতনিদের খুব দেখতে ইচ্ছে হয়। বড় মেয়ের ঘরে 2 নাতি, মেজো মেয়ের ঘরে 1 নাতি, আর ছেলের ঘরে 1 নাতনি। ক্রাচের জীবন যাপন করায় বৃদ্ধের উপলব্ধি, ঘটা করে পেশা থেকে অবসরের আয়োজন প্রবীণের জীবনকে করেছে আরও বিষণ্ণ, আরও বিপন্ন। রিটায়ারমেন্ট করার পরে কিন্তু মানুষ বেশি দিন বাঁচে না বাঁচার আমারও একটা ধারণা, কারণ তার কোনো কাজ নাই, তার টেনশন। কিন্তু বার্ধক্য কি শুধু জরা, হতাশা বা বিষণ্ণতা? অন্তর্নিহিতে তারুণ্যে ভরপুর সব প্রবীণেরা বলছেন, বয়স বাড়লেও অনেক কিছুই দেওয়ার থাকে। প্রবীণ হয়ে গেলে যে মানুষ বেকারে কোনো কাজে আসবে না এরকম না, নবীন যারা এরা শিখবে তো প্রবীণদের কাছ থেকে। যারা প্রবীণ তাদেরকে যদি ছেলে মেয়েরা মানে,
তাহলে কিন্তু আজকে আমাদের এত নৈতিক অবক্ষয় হতো না। কিন্তু পরিবেশ বা সুযোগ আছে কতটা? না আমি সেই সুযোগটা পাচ্ছি না বর্তমানে প্রেক্ষাপটে। ইভেন কি আমাদের পরিবারের সদস্যরাও আমাদের কথা তারা কর্ণপাত করতে চায় না। বয়োবৃদ্ধরা যে একেবারেই কর্মহীন তা কিন্তু নয়। প্রতি 3 জনের 1 জন নিযুক্ত আছেন, শক্ত হাতে পালন করছেন কঠিন দায়িত্ব। প্রবীণ হিতৈষী কেন্দ্রের কর্মকর্তা বলছেন, বৃদ্ধাশ্রম নয় বরং একজন বৃদ্ধ পরিবারের কনিষ্ঠ সদস্যের মানসিক বিকাশের জন্য হতে পারে উৎকৃষ্ট সংযুক্তি। বিভিন্ন বয়সের স্তরে স্তরে উনি যে শিখেছেন ওনার মধ্যে সেই অভিজ্ঞতাগুলো সঞ্চিত আছে। ছোটদের ছেলেবেলার সাথী হইতে পারে প্রবীণ একজন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেব মতে দেশে 60 মানুষের সংখ্যা 1,36,53,000-এর মতো। প্রবীণদের আছে অভিজ্ঞতা আর তারুণ্য সে তো প্রাণ প্রাচুর্য ভরপুর। বিশেষজ্ঞরা বলছেন এই দুয়ের মিশেলে একটি জাতিকে উন্নতির স্বর্ণশিখরে নিয়ে যেতে পারে। আর এসব প্রবীণরাও বলছেন একটি শক্তিমান জাতি গঠনে তারা কাজ করতে চান। তবে এর জন্য নিতে হবে বিশেষ পরিকল্পনা, এগিয়ে আসতে হবে সমাজ ও রাষ্ট্রকে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। ভোর থেকেই জমে উঠে পূর্বাঞ্চলের ইছাপুর বাজারে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সানবির রূপল। বিস্তারিত জানতে সরাসরি যাব তার কাছে। রূপল, পুরনো ইছাপুরা এই বাজারটি নারায়ণগঞ্জ অর্থাৎ ঢাকার ঠিক কাছেই পূর্বাঞ্চলের পাশেই কিন্তু ইছাপুরা বাজার, যেটি বালু নদীর তীরে অবস্থিত। তবে এই বাজারটিতে কিন্তু গ্রাম্য আবহাওয়া এখনও পুরোপুরি বিদ্যমান। সকাল থেকে মানুষজনের আনাগোনা একদমই কম থাকলেও এখন কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে করে লোকজন আসতে শুরু করেছে। তবে সপ্তাহে 2 দিন এখানে হাট বসে, সেই 2 দিন কিন্তু সবচেয়ে বেশি জমজমাট থাকে হাটের সবগুলো দোকান। তবে সকাল আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার যে মাছ বা সবজিগুলো আছে সেগুলো মাছগুলো এখানকার স্থানীয় বাজার থেকে বা আশপাশে চাষাবাদ হয় সেই চাষ করা মাছই কিন্তু এখানে আসে। তবে সবজিগুলো খিলক্ষেত বাজার বা এর আশপাশের স্থানীয়ভাবেও কিন্তু কিছু কিছু আসে। তো সেই বাজারটি এখন বেশ জমজমাট বলা চলে এবং এখানকার ক্রেতা মূলত আশপাশের গ্রামের মানুষ এবং যারা কয়েক পুরুষ ধরে এই বাজারটিকে কেন্দ্র করেই তারা বেচা বিক্রি করেন এবং তাদের যে চাহিদার পণ্যটি সেই পণ্যটি এখানে পান। শুধুমাত্র যে কাঁচা বাজার, সেই কাঁচা বাজার নয়, কাঁচা বাজারের পাশাপাশি অন্যান্য যে পণ্য সামগ্রী আছে সেই পণ্য সামগ্রীর জন্যও কিন্তু এখানে অন্তত কয়েকশো দোকান আছে। অর্থাৎ ছোটোখাটো একটি বন্দর বলা চলে। তো এই বাজারটিতে তবে দামের ব্যাপারে কিন্তু ঢাকার ঠিক সমতুল্য দামই বলা চলে। এখানে মাছের দামও ঢাকার মতোই, তবে সবজির দাম তুলনামূলক কিছু কিছু সবজির দাম কম আছে। তবে বেশিরভাগ সবজি যেগুলো তারা ঢাকা থেকে কিনে এনেছেন সেগুলো দাম কিন্তু চড়া দামেই বিক্রি হচ্ছে। তবে স্থানীয় যে উৎপাদন, সেই উৎপাদনের যে আশপাশের এলাকার যে সবজিগুলো, সেই শীতের সবজি যারা দোকানদাররা বলছিলেন যে সেই শীতের সবজি আসতে অন্তত আরও 10 থেকে 15 দিন সময় লাগবে। 10 থেকে 15 দিন সময়ের পরে যখন শীতের সবজি আসবে তখন সেই সবজির দামগুলো কিছুটা কমবে। আর স্থানীয়ভাবে উৎপাদিত সবজি এখানে বিক্রি হলে সেই সবজিগুলো তারা তাজা সবজি হিসেবে বিক্রি করতে পারবেন। তবে একজন বিক্রেতার সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করি যে এখানকার সবজিগুলো আপনারা কোথা থেকে আনেন? হ্যাঁ, এখানকার সবজিগুলো আপনারা কোথা থেকে আনেন? এখানকার সবজিগুলো আনি কারণ বাজার থেকে অথবা খিলক্ষেতে। আচ্ছা, এখানের সবজির ক্রেতা কারা, কিনে কারা? কিনে যে খরিদ্দাররা, কাস্টমাররা, এলাকার মানুষই সব। শুনছিলেন যে একজন বিক্রেতা বলছিলেন যিনি অনেকদিন ধরে দীর্ঘদিন ধরেই এখানে সবজি বিক্রি করছেন এবং এখানে স্থানীয় বাজারে এই আশপাশের লোকজনই কিন্তু এখানে সবজি মূলত ক্রেতা। তো এখনো পর্যন্ত কাঁচা বাজারের সবশেষ খবরাখবর ছিল এটুকুই। ফিরে যাচ্ছি স্টুডিওতে। পূর্বাঞ্চলের ইছাপুর বাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সানবির রূপল। 3 দফা বন্যায় চরম ক্ষতির মুখে নওগাঁর মান্দা ও আত্রাই উপজেলার কয়েক লাখ মানুষ। আত্রাই নদীর পানি বাড়ায় 4টি বাঁধের ভাঙা অংশ দিয়ে প্রবল গতিতে ঢুকছে লোকালয়ে। এতে বসতঘরে পানি উঠাসহ তলিয়ে গেছে বিস্তীর্ণ মাঠের ফসল, ভেসে গেছে কয়েকশো পুকুরের মাছ। নওগাঁ থেকে এমআর রকির প্রতিবেদন। আত্রাই নদীর বাঁধ ভাঙা পানিতে গত 3 মাসে 3 বার বন্যায় তছনছ হয়ে গেছে হাজারার স্বপ্ন। বাসা বাড়িতে কোমর পানি, তাই সব ফেলে হাজারার মতো অনেকেই ঠাঁই নিয়েছেন নদীর বাঁধে। উজানের ঢল আর অবিরাম বৃষ্টিতে বৃদ্ধি পেয়েছে নওগাঁর আত্রাই নদীর পানি, আর তাতে পানি মান্দার 3টি বাঁধ ভাঙা অংশ দিয়ে প্রবল বেগে ঢুকছে লোকালয়ে। বিস্তীর্ণ মাঠের ফসল তলিয়ে গেছে।
একটা আবাসার মতন জায়গা নেই, রাস্তার উপর কোনোভাবে তাম্বুরা গাড়া থাকা হয়েছে, ঘর বাড়ি মুছে ডুবে গেছে, চলার মতন কোনো পরিস্থিতি নেই, গরু বকরি কুড়োটে বের করার রাস্তা জায়গা নেই। জেলার মান্দা ও আত্রাই উপজেলার অন্তত 16টি ইউনিয়নের কয়েক লাখ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা থমকে গেছে বন্যার পানিতে। চড়া দামে বীজ কিনে রোপণ করা ধানসহ নষ্ট হয়ে গেছে সবজি ক্ষেত। প্রবল পানির তোরে কয়েকশো পুকুরের মাছ ভেসে গেছে। বাদ ভাঙ্গা পানি হু করে ঢুকতেছে, এই জমি 3 বার আমরা লাগাইছি। মাছ পুকুর পুষ্করণী সব ভরে সব ভেসে চলে গেছে। আমরা এখন খুবই ক্ষতি সম্মুখীন আর কি। তৃতীয় দফা বন্যায় নওগাঁ সদর, আত্রাই ও মান্দায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। পানি নামার পর ক্ষতি নিরূপণ করে শীতকালীন সবজি সহ বিকল্প ফসল চাষাবাদে কৃষকদের সহযোগিতার আশ্বাস দিচ্ছে কৃষি বিভাগ। 3টা উপজেলায় আমাদের খুব ক্ষতি হবে, সেটা হচ্ছে আমাদের মান্দা উপজেলা 1 নম্বর, 2 নম্বর আত্রাই এবং সদর উপজেলা। এরপরে যেগুলো জমিতে নামবে না, পরবর্তীতে আমরা শীতকালীন শাকসবজি সহ সরিষা আবাদ বা আলুর আবাদের দিকে আমরা অগ্রসর হব আর কি। কৃষি বিভাগ জানায়, নতুন করে বন্যায় নওগাঁর মান্দা ও আত্রাই উপজেলার 20,000 হেক্টর জমি পানিতে নিমজ্জিত আর 350টি পুকুর ভেসে গেছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। খেলার খবর, করোনা টেস্টে নেগেটিভ ফল আসা ক্রিকেটারদের নিয়ে দ্বিতীয় ধাপের অনুশীলন ক্যাম্প শুরু করবে বিসিবি, নিশ্চিত করেছেন বোর্ডের চিকিৎসক দেবাশিস চৌধুরী। স্বাস্থ্য মন্ত্রণালয় ও হোটেল কর্তৃপক্ষের সহযোগিতায় টাইগারদের জন্য বিশেষ সুরক্ষা বলয় নিশ্চিত করা হচ্ছে বলেও জানিয়েছেন টাইগারদের চিকিৎসক। লঙ্কা কাণ্ডের অবসান হয়েছে, তবে সফর স্থগিতে শোক পালনের ফুরসত নেই টাইগারদের। করোনার কারণে এ বছরটা অপয়া গেলেও 2021 সালে যে দম ফেলার সময়টাও পাবেন না ক্রিকেটাররা, সেজন্য প্রস্তুত থাকতে মাঠেই ঘাঁটি গাড়ছেন 22 গজের যোদ্ধারা। বাসায় বাসায় গিয়ে সংগ্রহ করা হয়েছে তামিম মুশফিকদের নমুনা। নেগেটিভ হলেই টিম হোটেলে উঠবেন। মিরপুরে অনুশীলনেও নেমে যাবেন সূচি মাফিক। সিনিয়রদের মতোই পরিকল্পনা অনূর্ধ্ব 19 দলের ক্রিকেটারদের নিয়ে। বাংলাদেশ জাতীয় দল, অনূর্ধ্ব 19 দল এবং কোচিং স্টাফদের নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামীকাল টেস্ট রিপোর্টের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ জাতীয় দল প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল থেকে এবং অনূর্ধ্ব 19 দল বিকেএসপিতে থেকে তাদের অনুশীলন কার্যক্রম শুরু করবেন। করোনার দ্বিতীয় ঢেউয়ের শঙ্কায় গোটা বিশ্ব, ঝুঁকিমুক্ত নয় বাংলাদেশ, তাই বাড়তি সতর্কতা ক্রিকেটারদের নিয়ে। স্বাস্থ্য মন্ত্রণালয়, হোটেল কর্তৃপক্ষ, বিকেএসপি এদের সার্বিক সহযোগিতায় ট্রেনিং ভেন্যু, আবাসন, জিম, তারা যে ট্রান্সপোর্ট ব্যবহার করবেন, এই সব বাবলগুলোকে আমরা এক করে একটা সার্বিক জৈব সুরক্ষা বলয় তৈরি করার এবং এটাকে মেনটেন করার চেষ্টা করে যাচ্ছি। একদিন অনুশীলন করেই 2 দিনের প্রস্তুতি ম্যাচে নেমে পড়বে ক্যাম্পে থাকা 27 ক্রিকেটার। 5 অক্টোবর 2 দিনের আরও একটা প্রস্তুতি ম্যাচের পর 13 অক্টোবর খেলবেন 3 দিনের একটা ম্যাচ। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। পানি কমলে আগামী ডিসেম্বরেই বসছে পদ্মা সেতুর বাকি 10টি স্প্যান। এখনও দুশ্চিন্তায় পানির উচ্চতা, এগিয়ে চলছে রোড ও রেল স্ল্যাবের কাজ। বরগুনায় রিফাত হত্যা মামলায় স্ত্রী, মাস্টারমাইন্ড মিন্নি সহ 6 জনের ফাঁসির রায়। নয়নবন্ডের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই হত্যাকাণ্ড, পর্যবেক্ষণ আদালতের 4 জন খালাস। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।